ওকে, তো আমরা এর আগের দিন যেটা আমরা শুরু করেছিলাম লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো সেখান থেকেই আমরা কন্টিনিউ করছি। তো এখানে কিছু থিওরি বা কিছু রেজাল্ট আমরা ডিসকাস করব। যেমন ধরো প্রথম যে রেজাল্টটা হবে যে এনি সেট, যে কোনো সেট, এনি সেট containing the null vector containing theta মানে null vector, any set S containing the null vector is linearly কি হবে বলো তো? যদি সেটটার মধ্যে নাল ভেক্টর থাকে তাহলে সেই সেটটা কি হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না ডিপেন্ডেন্ট হবে বলো? কোনো ডিপেন্ডেন্ট হবে। ভেরি গুড অনুরাধা, একদম সুন্দর বলেছো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, কারণ নাল ভেক্টরকে তুমি যে কোনো নন জিরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে সেটা নাল ভেক্টরই থাকে, যার ফলে তুমি অলওয়েজ একটা নন জিরো কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে থিওরেম 2। লেট এস টি এর একটা সাবসেট হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে ইফ এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ধরো ছোট সেটটা যেটা ছোট সেটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে একটা লিনিয়ার কম্বিনেশনকে তুমি জিরো ভেক্টর বানাতে পারো। তাহলে এস এর ভেক্টর গুলো মানেই তো টি এর ভেক্টর, তার মানে টি এর একটা কম্বিনেশনকে তুমি জিরো বানাচ্ছ। তার মানে এসটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে টিটাও কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। ইফ এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেন টি ইজ অলসো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, রাইট? বলো বোঝা গেছে এটা? তার মানে ছোট সেটটা যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে বড় সেটটাও কি হবে? ডিপেন্ডেন্টই থাকবে। আর 2 নম্বর, যদি বড় সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইফ টি ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট then S is also linearly independent। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে বড় সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে ছোট তার সাবসেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবেই। আমি একটু দেখে নিই আমার রেকর্ডিং ঠিকঠাক চলছে কিনা। রেকর্ডিং ঠিকঠাক চলছে, ওকে। এবার দেখো এটা বোঝা গেছে? কারো ডাউট থাকলে বলো। এখানে যদি কারো ডাউট থাকে বলে ফেলো। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, তো তোমাদের যদি কয়েকটা ভেক্টর দেওয়া হয় তুমি ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট চেক করতে পারবে। দেখো আমি আমি মানে হাউ টু চেক লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, হাউ টু চেক লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। তো এখানে যেটা আমি করব, যে সিস্টেমটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মেথডটার নাম হচ্ছে, একটা মেথড হতে পারে ডিটারমিনেন্ট মেথড। ডিটারমিনেন্ট মেথড একটা হতে পারে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হতে পারে তোমার হচ্ছে রো অপারেশন। রো অপারেশন করেও আমরা কিন্তু রো অপারেশন, ঠিক আছে। তাহলে আমরা দুটো মেথডে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসটা চেক করতে পারি। তো বেস্ট উপায় হচ্ছে কি রো অপারেশন। এটা রো অপারেশনটা কেন বেস্ট বলছি, কারণ এই রো অপারেশনের ব্যবহার যদি দেখো লিনিয়ার অ্যালজেব্রাতে প্রায় সব রকম কোশ্চেনের অ্যান্সার কিন্তু রো অপারেশন দিয়ে করা যায়।
কি কি করা যায়, যেমন ধরো তুমি যদি একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করো, সেখানেও আমার রো অপারেশন দিয়ে ইনভার্স বের করা যায়, রো অপারেশন দিয়ে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটাও চেক করা যায়, রো অপারেশন দিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন জানা যায়, ঠিক আছে, রো অপারেশন দিয়ে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানা যায়। তাহলে দেখতে পাচ্ছ রো অপারেশনের খুব ইউজফুলনেস আছে, প্রচুর ব্যবহার আছে। তো এটা আমাদেরকে ভালো করে কিন্তু শিখতে হবে, এবং আমি অঙ্কের মাধ্যমে জিনিসটা তোমাদেরকে শেখাবো। বোঝা গেছে? সো কোশ্চেন 1 দেখো, চেক লিনিয়ার ডিপেন্ডেন্স অফ এখানে আমি নিচ্ছি তিনটা ভেক্টর 2 1 1 1 2 2 আর একটা হচ্ছে 1 1 1 1 1 1। ঠিক আছে, এখানে দেখো এই তিনটা ভেক্টরই এসছে কোথা থেকে? R3 থেকে। R3 এর ডাইমেনশন কত? 3। আর এখানে ভেক্টরের সংখ্যা হচ্ছে 3। যদি এখানে তিনটের বেশি থাকতো তাহলে অবভিয়াসলি কি হতো? ডিপেন্ডেন্ট হতো। বোঝা গেল? তিনটের বেশি ভেক্টর থাকলে অবভিয়াসলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতো। এখন তিনটেই আছে, তার মানে ডিপেন্ডেন্টও হতে পারে, আবার ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। তো আমাদেরকে এটা কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরো মেথড 1 দিয়ে যদি আমরা করি, ঠিক আছে, মেথড 1, তাহলে মেথড 1 দিয়ে তুমি কি করতে পারো? এই একটা ডিটারমিনেন্ট ফর্ম করতে পারো, দ্যাট ইজ 2 1 1 1 2 2, এদিকে হচ্ছে 1 1 1। ঠিক আচ্ছা, একটা জিনিস যদি 1 2 2 আছে, এটা যে দেখো এইটা এটা যদি তুমি যোগ করে দাও, তাহলে এখানে আমি কি করছি? R1 প্লাস R2 যদি করি তাহলে এটা আসবে 3 3 3 1 2 2 1 1 1। তার মানে দেখো এইটা আর এটা ডিপেন্ডেন্ট হয়ে গেল, তার মানে কি হলো? 0 হয়ে গেল। ওকে, তার মানে কি হয়ে গেল? তার মানে so the set is linearly dependent। বেসিক্যালি সেম জিনিস রো অপারেশনের ক্ষেত্রে আমরা তাই করি, আলটিমেটলি এটা রো অপারেশনই করা হলো। ঠিক আছে, সো রো অপারেশনের ক্ষেত্রে আমরা তাই করি, 2 1 1 1 2 2 1 1 1। এখান থেকে যদি রো অপারেশন করি, আমরা রো অপারেশন করলে আমরা চেষ্টা করি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করার। ঠিক আছে, তো এইটাকে তুমি যদি 0 বানাতে চাও, তাহলে আমার আপার ট্রায়াঙ্গুলার করতে গেলে কি হবে? প্রথমে এই সেকেন্ড এলিমেন্টটাকে 0 করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? R2 মাইনাস আচ্ছা, এক কাজ করতে পারি, দেখো যখন তুমি দাঁড়াও, ব্যাটারি লো দেখাচ্ছে, কেউ কথা বলো তো। হ্যালো, কেউ কথা বলো একটু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখো যখন আমরা মানে র্যাঙ্ক বলো বা আর কিছু বলো, তুমি যে কোনো রোকে তুমি একটা নাম্বার দিয়ে গুণ করতে পারো। সো প্রথমে আমি এটাকে ম্যাচিং করার জন্য আমি করে দিচ্ছি 2R1 2R2। তার মানে কি হচ্ছে? 2R1 2R2, হ্যাঁ, মানে সরি 2R2 2R3। এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, যাতে বিয়োগ করতে আমার সুবিধা হয়। সো এটা হয়ে যাবে আমার 2 1 1, এটা হয়ে যাবে 2 4 4, এটা হয়ে যাবে 2 2 2। এবার আমি কি করব? এখান থেকে R2 মাইনাস R1 আর R3 মাইনাস R1 এটা করতে পারি। তাহলে 2 1 1, এটা হয়ে যাবে আমার 0 3 3, এটা হয়ে যাবে 0 1 1। ঠিক, নেক্সট এবার এইটাকে আবার 3 দিয়ে গুণ করো, তারপর এটা বিয়োগ করে দাও।
মানে 3 নম্বর রোটা তাহলে কি হয়ে যাবে 0 0 তুমি বানাতে পারবে এটাকে। সো বা এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তো আমরা এটা করতে পারি r3 মাইনাস r2 বাই r3, r2 বাই r3 2 বাই 3, তাহলে এই জিনিসটা চলে আসবে তোমার 2 1 1 0 3 3 0 0 0। তাহলে দেখতে পাচ্ছ একটা রো কি হয়ে গেল, পুরো 0 হয়ে গেল, একটা রো পুরো 0 হয়ে গেল। তার মানে র্যাঙ্ক এখান থেকে আমরা বলতে পারবো র্যাঙ্ক ইজ 2, র্যাঙ্ক ইজ 2। আর এবং এটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। র্যাঙ্কটা যখনই কমে যাবে নাম্বার অফ ভেক্টরস চেয়ে, তখনই কিন্তু ডিপেন্ডেন্সিতে চলে আসছে, তার মানে ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে তুমি র্যাঙ্কও বের করতে পারছো, আবার ডিপেন্ডেন্টও বলতে পারছো। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তোমরা কিন্তু কমেন্ট মানে কথা বলছো না, কেউ কিছু কমেন্ট করো, নাহলে কি মুখে বলে বোঝাও, আমাকে জানাও। ওকে স্যার ঠিক আছে, ঠিক আছে, ওকে চলো। নেক্সট কোশ্চেনে আমরা যাই, নেক্সট কোশ্চেনে যাই। চেক লিনিয়ার ডিপেন্ডেন্স অফ, তাহলে এখানে আমার আছে 1 2 2 2 1 2, আর একটা আছে 2 2 1। ওকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, আগের মতনই ম্যাট্রিক্স রো অপারেশন করতে পারি আমরা, অথবা ডিটারমিনেন্ট করতে পারি, ঠিক আছে, যেটা তোমার মানে মনে হয়। সো আমরা যদি এটাকে মানে রো অপারেশন করলে তুমি দেখো কি হচ্ছে, তুমি র্যাঙ্কটা পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, আবার আটকে গেছে নাকি? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখতে পাচ্ছি। দাঁড়াও, তাহলে আমাকে একটু ওয়েট করো। মাঝে ফোন আসলো বলে ডিস্টার্ব হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, সোজাসুজি ডিটারমিনেন্ট বের করতে পারি, রাইট? তো ডিটারমিনেন্ট দিয়ে যদি আমি দেখি 1 2 2 2 1 2, তারপরে হচ্ছে 2 2 1। ওকে, তাহলে যেটা করা যেতে পারে সিম্পলি 1 ইন্টু 1 মাইনাস 4 মাইনাস 2 ইন্টু, তাহলে এটা বাদ, হ্যাঁ, সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ, তাহলে থাকছে আমার 2 মাইনাস 4 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 2। দেখো ডিটারমিনেন্টটা চেক করে নাও, 3, আর এদিকে হচ্ছে মাইনাস 2 মাইনাস 2 প্লাস 4, আর এদিকে হচ্ছে প্লাস 4, তাহলে 8 মাইনাস 3 দ্যাট ইজ 5, নন জিরো, তার মানে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সিম্পলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমরা রো অপারেশন কিন্তু করলাম না, এখানে আমরা রো অপারেশন করে করতে পারতাম, বাট আমাদের এটা দরকার নেই। চলো এবার আমরা নেক্সট রেজাল্ট আমরা কি বলতে পারি, যেটা নেক্সট থিওরেমটা দেখো কি বলছে। if the set v1 v2
vn আর লিনিয়ারলি, দেখো এখানে সেট বলেছি যেহেতু এখানে আর হবে না, এটা তখন ইজ হবে, ইজ linearly dependent, তাহলে কি বলতে পারি, linearly dependent then there exists এখানে দুরকম ভাবে এক্সপ্রেস করা যায়। দেন এক নম্বর হচ্ছে there exists a vector vi that can be expressed as a linear combination of remaining vectors। তাহলে বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন করে যে কোনো একটা ভেক্টর, মানে অ্যাটলিস্ট একটা ভেক্টর এক্সিস্ট করবে যেটাকে বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন দিয়ে এক্সপ্রেস করতে পারবো। বোঝা গেল? এটা কি করে করা যায়? এটা যখন আমরা ধরো, আচ্ছা আমি এটা পরে বলছি। আর there exists a vector vi that can be expressed as linear combination of preceding vector, preceding মানে জাস্ট আগের গুলো, preceding vectors, পরের গুলো দরকার নেই, মানে 1 থেকে i-1 এই ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে vi কে। এরকম একটা ভেক্টর আমরা পাবো। দুটো ক্ষেত্রে i দুটো ডিফারেন্ট হতে পারে, সেটা আলাদা ব্যাপার। দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আইডিয়াটা তোমরা মনে রাখো, যে ধরো এরকম একটা হলো তো c1 v1, যেহেতু তারা ডিপেন্ডেন্ট, এরকম তুমি একটা কম্বিনেশন পাবে c1 এরকম করে ck vk cn vn is equals to theta, এরকম একটা এক্সপ্রেশন পাবে যেখানে not all ci's are 0, সবগুলো যেখানে 0 নয়, তার মানে অ্যাটলিস্ট একটা নন জিরো ci তুমি পাবে এই এক্সপ্রেশনের মধ্যে। সো লেট ci not 0, তাহলে ciটাকে যদি তুমি নন জিরো ধরো, তাহলে এইটাকে কি করতে পারো, এটাকে ci vi টাকে একদিকে রাখো আর বাকিগুলোকে উল্টো দিকে নিয়ে চলে যাও, তাহলে এটা হয়ে যাবে মাইনাস c1 v1, এইভাবে বাকিগুলোকে এক্সপ্রেস করতে পারবে। তাহলে কি হলো, vi এবার ci যেহেতু নন জিরো, তুমি ci দিয়ে ডিভাইড করতে পারো, সো মাইনাস c1 বাই ci v1 মাইনাস c2 বাই ci v2, এইভাবে বাকিগুলোর এক্সপ্রেশন তুমি পেতে পারো। তাহলে এটাই একটা লিনিয়ার কম্বিনেশন হয়ে গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, দুটো ভেক্টর, তাহলে একটা আরেকটার মাল্টিপল হবে। ঠিক আছে? এটা আমরা খুব কাজে লাগাবো। if two vectors are linearly dependent, then one is multiple of other. সো এটা দুটো ভেক্টর ক্ষেত্রে খুব সহজ ভাবে আমরা জানতে পারি। আর হ্যাঁ, একটাকে সাম কে দিয়ে মাল্টিপ্লাই করে দ্বিতীয়টা পাওয়া যাবে। দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এই জিনিসটা হবে। তো এটা দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি না সেটা আমরা চোখে দেখেই বলতে পারবো। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এবার যদি আমরা দেখি যে একটা সেটের মধ্যে একটা ভেক্টর কয়েকটার লিনিয়ার কম্বিনেশন আছে, তাহলে ডেফিনেটলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, রাইট? তো এই জিনিসটা আমরা বলতে পারি যে লেট s ইকুয়ালস টু, ধরো একটা ভেক্টর আছে v1, একটা আছে v2, আর একটা হচ্ছে তোমার v1 প্লাস v2, তাহলে এই সেটটা কি ডিপেন্ডেন্ট হবে?
না ইন্ডিপেন্ডেন্ট হবে? বলো, এসটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, কি বলা যেতে পারে? তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, যেহেতু এই 3 নম্বর ভেক্টরটা প্রথম দুটোর কম্বিনেশন আছে, সো এটা একটা ডিপেন্ডেন্ট ভেক্টর হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্ট সিস্টেম এটা হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ওকে, চলো এবার আমরা ডিলিশন থিওরেম একবার পড়বো। কি পড়বো? ডিলিশন থিওরেম। ডিলিশন থিওরেম খুব ভালো করে এটা আমাদেরকে জানতে হবে। ডিলিশন থিওরেম জিনিসটা কি? দেখো, ধরো একটা আমরা ডাব্লু একটা স্পেস পাচ্ছি which is the linear span of v1 v2 up to vn। তাহলে এই v1 v2 vn দিয়ে আমরা ডাব্লুটাকে স্প্যান করতে পারছি, ভালো কথা। নাও if this set v1 vn are linearly is, যেহেতু সেট লিখেছি সেটা is linearly dependent, দেখো ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট আমরা বলছি। যদি এটা ডিপেন্ডেন্ট হয় then there exists vi such that vi can be deleted, vi can be deleted and delete করার পরও লিনিয়ার স্প্যানটা ডাব্লুই থাকবে, and w is same as তুমি v1 v2 এখান থেকে তুমি আইটা যদি মাইনাস করে দাও, তাহলে এখানে লিখলাম vi minus 1, তারপরে vi টা বাদ দিয়ে i plus 1 থেকে আবার স্টার্ট করলাম। তার মানে এটা কি, এটা জাস্ট vi টা বাদ আছে এখানে, ঠিক আছে। সো এই সেটটা থেকে কি হচ্ছে, vi is removed, vi is deleted। তারপরেও এদের লিনিয়ার কম্বিনেশন মানে লিনিয়ার স্প্যান করে আমরা ডাব্লুটাকেই পাচ্ছি, মানে একটা ভেক্টরকে আমরা ডিলিট করে দিতে পারছি। বোঝা গেল? ইয়েস অর নো? ইয়েস অর নো বলো। ডিলিশন থিওরেম ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, আচ্ছা, ডিলিশন থিওরেমের পরে আরেকটা রেজাল্ট হচ্ছে যে এক্সটেনশন থিওরেম, ঠিক আছে। এর পরের থিওরেমটা হচ্ছে কি এক্সটেনশন থিওরেম। তাহলে এখানে একটা কথা বলি যে এখানে আমি কাকে ডিলিট করতে পারবো সেটা কিভাবে বুঝবো? বলতে পারবে কাকে ডিলিট করা যাবে কিভাবে বুঝবো? বলো। একটা ভেক্টরকে যদি ওই বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তবেই তো করা যায়। কারেক্ট। তাহলে যে ভেক্টরটাকে বাকিগুলোর কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে তাহলে সেই ভেক্টরটার কিন্তু কোনো দরকার নেই, তাহলে ওইটাকে ডিলিট করে দেবো। আবার যদি দেখি যে আবার ডিপেন্ডেন্ট আছে তাহলে আরেকটা ডিলিট করতে পারবো। এরকম এই ডিলিশন থিওরেম তুমি চলতেই থাকবে যতক্ষণ না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছ। যেই তোমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে অমনি কিন্তু আর ডিলিট করা যাবে না। আর যখনই তুমি দেখছো যে আর ডিলিট করা যাচ্ছে না তখন যতগুলো ভেক্টর থাকবে সেটাই হয়ে যাবে ডাইমেনশন অফ দ্য স্পেস, তাই তো? হ্যাঁ, এক্সাম্পল দেব অবশ্যই। দেখো এক্সটেনশন থিওরেম, ধরো লেট W be any subspace of V, কোন একটা V একটা স্পেস আছে তার একটা W হচ্ছে একটা সাবস্পেস নিলাম, লেট V1 belongs to W, ঠিক আছে। V1 টা W হয়েছে, বা তুমি এখানে বেশ কয়েকটা ভেক্টরও তুমি নিতে পারো। সো ইফ L V1
is not W, then we can get V2 belongs to V. In fact W অন্য একটা ভেক্টর তুমি এখান থেকে পেয়ে যাবে such that L of V1, V2 is subset of W. তার মানে যদি L V1 টা W এর সাবসেট থাকছে, যদি ওটা পুরো W না হয় তাহলে তুমি আরো একটা ভেক্টর অ্যাড করতে পারো, তখন এটা সাবস্পেসই থাকবে। এই করতে করতে একটা সময় আসবে যখন তুমি W এর সঙ্গে ওটা ইকুয়াল হয়ে যাবে, বুঝতে পেরেছো? W এর সঙ্গে কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আর এবং you can keep the vectors linearly independent. In fact, you can start with any linearly independent subset. Of W. তাহলে তুমি W এর যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট দিয়ে স্টার্ট করতে পারো, যদি ওটা সাবস্পেস মানে লিনিয়ার স্প্যানটা যদি W এর সাবস্পেস হয়, ইউ ক্যান অলওয়েজ এক্সটেন্ড ইট। হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভাবেই এক্সটেন্ড করতে পারো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইবার দেখো তোমার ডিলিশন থিওরেমের এক্সাম্পল। খুব ইজি অ্যাকচুয়ালি। সো লেট V1 is equals to হচ্ছে 1 2 0, V2 হচ্ছে 3 minus 1 1 and V3 is equals to হচ্ছে 4 1 1। এবার যদি আমরা চেক করি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? সো লেট আস চেক। সো ডিটারমিনেন্ট দিয়ে আমরা চেক করব, যেহেতু তিনটা ভেক্টর আছে আর তিনটা কম্পোনেন্ট আছে, সো লিনিয়ারলি কি বলে ডিটারমিনেন্ট দিয়ে ইজিলি আমরা চেক করতে পারবো। 1 4 1 1। আচ্ছা, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে ইজিলি দেখতে পাচ্ছি এই R1 প্লাস R2 করলে 3 এটা 4 হয়ে যাবে, 4 1 1 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এর সঙ্গে ম্যাচ করে গেল 3 নম্বরের সঙ্গে, সো এটা 0 হয়ে গেল। সো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো শুধু ডিপেন্ডেন্ট হলে তো হবে না, এবার আমাদেরকে একটা কম্বিনেশন বানাতে হবে, এবং কম্বিনেশনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে এই দুটোকে যোগ করে আমি এটা পাচ্ছি। সো বেসিক্যালি V2 ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি V1 প্লাস V3, তাই তো হচ্ছে না? তার মানে কি V2 can be expressed as a linear combination of the remaining two. তার মানে আমরা V2 can be deleted। আবার এটাকে তুমি লিখতে পারো V1 equals to V2 minus V3, সো V1 টাকেও তুমি ডিলিট করতে পারো। ইনফ্যাক্ট সবগুলোই যেহেতু নন জিরো কোফিসিয়েন্ট, যে কোনো একটা তুমি ইজিলি ডিলিট করতে পারো। সো ইউ ক্যান ডিলিট any one vector easily, right? আচ্ছা, আমি কি একটার বেশি ডিলিট করতে পারবো? এই কোশ্চেনটার অ্যান্সার দাও। একটার বেশি কি ডিলিট করতে পারবো? ইয়েস অর নো? একটার বেশি ভেক্টর কি ডিলিট করা যাবে? দেখো, না পারলে কমেন্ট মানে বলো যে স্যার হচ্ছে না, চুপচাপ থাকবে না, মানে ইন্টারঅ্যাকশন করতে হবে। বাকি কোনগুলোই তো কারোর কম্বিনেশন অনুযায়ী লেখা যাবে না, তবে ডিলিট করব কি করে? একটাই প্রশ্ন আছে। ওকে,
একদম কারেক্ট বলেছো। তার মানে যে কোনো দুটো ভেক্টর যদি আমি নিই তারা কিন্তু একে অপরের মাল্টিপল নয়, তার মানে তারা ডিপেন্ডেন্ট নয়। যে কোনো দুটো ভেক্টর নাও, v1 v2 নাও বা v1 v3 নাও, v2 v3 নাও, তো করা যাচ্ছে না। তার মানে কি দুটো ভেক্টর পর আর তুমি ডিলিট করতে পারবে না, সেটা মনে রাখবে। তাহলে এখানে যেটা বলা যাচ্ছে, তাহলে এখান থেকে কনক্লুশন আমরা এটা বলতে পারছি যে এল v1 v2 v3 is same as v1 v2 v2 v3 আর এল v1 v3 বলা যায়, হ্যাঁ কি না বলো? ঠিক আছে, এই জিনিসটা লেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে যে বেসিস আর ডাইমেনশন কাকে বলে। বেসিস এন্ড ডাইমেনশন, যে কোনো পরীক্ষাতে ডাইমেনশন বের করার প্রচুর কোশ্চেন, কিন্তু প্রচুর না মানে থাকার চান্স থাকে কিন্তু। হ্যাঁ, যে বলে দিল যে একটা স্পেস বলে দিল, বললো যে এর ডাইমেনশন কত বের করো, এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের থাকতে পারে। ওকে, সো আমরা ডাইমেনশন কাকে বলে সেটা দেখব। সো দেখো, ডেফিনেশন প্রথমে আমরা let V be a vector space, ঠিক আছে, then a subset of V is said to be a basis of V if দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। কি, যে তার লিনিয়ার স্প্যানটা V হবে, মানে V এর যে কোনো এলিমেন্টকে S এর ফাইনাইট সংখ্যক এলিমেন্ট দিয়ে তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবে। 2 নম্বর হচ্ছে যে S is linearly independent, S is linearly independent মানে S এর আর কোনো সাবসেট দিয়ে তুমি ভিটাকে জেনারেট করতে পারবে না। এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং এসটা মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আর কোনো ডিলিট, তুমি আর কোনো ভেক্টরকে ডিলিট করতে পারবে না, মানে এস এর আর কোনো সাবসেট দিয়ে তুমি ভিটাকে স্প্যান করতে পারবে না। বোঝা গেল? সো এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। দেন নাম্বার অফ এস ইজ কল্ড দ্য ডাইমেনশন, ইজ কল্ড দ্য ডাইমেনশন অফ ভি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ভি এর ডাইমেনশন। তাহলে যেটা বেসিস, তো বেসিসে কটা এলিমেন্ট আছে সেটাই হয়ে যাবে তার ডাইমেনশন। বোঝা গেল? তো সো এক্সাম্পল আসি, এখানে প্রচুর ডাইমেনশন রিলেটেড প্রচুর কোশ্চেন আমি নেক্সট যে কুইজটা নেব সেখানে মেনলি দেখবে যে ডাইমেনশন রিলেটেড প্রচুর কোশ্চেন কিন্তু থাকবে। সো এই জায়গাটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে যে কিভাবে আমরা ডাইমেনশন বের করতে পারবো। ডাইমেনশন মানে হচ্ছে আরেকভাবে বলা যায় যে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে, তো চলো এক্সাম্পল দেখা যাক। দেখো, in R3, হ্যাঁ, in R3 epsilon 1 equals to তোমার হচ্ছে 1 0 0, epsilon 2 equals to
epsilon 2 equals to 0 1 0, epsilon 3 equals to 0 0 1 are linearly independent. এটা খুব সহজ, তুমি এটাকে ম্যাট্রিক্স আকারে তৈরি করলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে যার ডিটারমিন্যান্ট নন জিরো, সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর any vector, so any vector x y z equals to x into epsilon 1, y into epsilon 2 plus z into epsilon 3, ওইভাবেই নেওয়া হয়েছে 1 0 0 0 1 0, so 0 0 1, so লিনিয়ার স্প্যান যদি আমরা করছি পুরো ভিটা পেয়ে যাচ্ছি এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেয়ারফর epsilon 1 epsilon 2 epsilon 3 is a basis of V। আরেকটা রেজাল্ট আছে যেটা বলে যে যে কোনো বেসিসে সমান সংখ্যক ভেক্টর থাকে, মানে যার জন্যই আমরা ডাইমেনশনটা ডিফাইন করতে পারছি, মানে প্রত্যেকটা বেসিসে সমান সংখ্যক এলিমেন্ট থাকবে, সেই সমান সংখ্যক এলিমেন্টের সংখ্যাটাকে আমরা বলছি ডাইমেনশন। সো ডাইমেনশন অফ V ইজ ইকুয়ালস টু, এখানে ভিটাই হচ্ছে R3, সো ডাইমেনশন অফ R3 ইজ ইকুয়ালস টু 3। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারো কোনো ডাউট আছে? এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি স্ট্যান্ডার্ড বেসিস। কারো কোনো ডাউট আছে? এরকম অনেক তুমি বেসিস পেতে পারো, এটা জাস্ট একটা বেসিস, বেসিসের সংখ্যা কিন্তু অসংখ্য, তাই তো? বেসিসের সংখ্যা হচ্ছে অসংখ্য, ফাইনাইট নয় কিন্তু অসংখ্য। ঠিক আছে, তাহলে বেসিস চেক করার জন্য দেখো, এবার যদি দেখো তুমি যদি ডাইমেনশন অলরেডি আগে থেকে জানো যে একটা স্পেসের ডাইমেনশন হচ্ছে ধরো 3, তাহলে তিনটা ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ওটা অটোমেটিক্যালি বেসিস হয়ে যাবে। ঠিক আছে, সো ডাইমেনশনের সঙ্গে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের সেটের এলিমেন্টের সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেটা কিন্তু বেসিস হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য তোমাকে আর এক্সপ্রেস করা যাচ্ছে কিনা লিনিয়ার স্প্যানটা চেক করা দরকার হবে না যদি তুমি ডাইমেনশন অলরেডি জানো। তো যেমন ধরো একটা কোশ্চেন তোমাকে ধরো দিয়েছে যে চেক whether the set 0 1 1 1 0 1 আর 1 1 0 is a basis of R3। ঠিক আছে, তাহলে R3 এর এটা একটা বেসিস হবে কি হবে না, এটা তোমার হচ্ছে কোশ্চেন। তাহলে এর জন্য আমরা কি সবচেয়ে সহজ উপায়টা কি হবে বলো? সবচেয়ে সহজ উপায় কি হবে? বলো। সবচেয়ে সহজ হবে যে এই তিনটে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, আর যেহেতু এর ডাইমেনশন 3, এখানেও তিনটে ভেক্টর আছে, তাহলেই ওটা হয়ে যাবে। সো আমরা জাস্ট চেক করব 0 1 1 1 0 1 আর এদিকে হচ্ছে 1 1 0, এই ডিটারমিনেন্টটা চেক করো, তাহলে এটা হয়ে গেল তোমার 0, এটা হয়ে গেল তোমার 0, তাহলে -1 ইনটু -1 প্লাস 1 ইনটু 1, তাহলে কত হচ্ছে 2 নন জিরো। therefore it is a basis, therefore it is a basis। ঠিক আছে, কারণ এখানে ডাইমেনশনটা ম্যাচ করে গেছে, অলরেডি আমরা জানি যে R3 ডাইমেনশন 3 আর এখানে তিনটে ভেক্টর আছে এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং ওটা বেসিস ফর্ম করবেই। ওকে, ক্লিয়ার? আর কিছুই আমাদের চেক করা দরকার নেই।
আচ্ছা, নেক্সট এবার আমরা একটা থিওরেম করব, সেটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট থিওরেম। রিপ্লেসমেন্ট থিওরেম, রিপ্লেসমেন্ট থিওরেম কি বলে? কথা নাম থেকে পরিষ্কার যে যে কোনো একটা ভেক্টরকে আমরা রিপ্লেস করতে পারবো অন্য কোনো ভেক্টর দিয়ে, ঠিক আছে? সো কোনো যদি একটা বেসিস থাকে আমরা ওই বেসিসটাকে চেঞ্জ করতে পারবো, মানে রিপ্লেস করে চেঞ্জ করতে পারবো। সো দেখো, ইফ v1 v2 vn be a basis of v, ধরো এটা হচ্ছে v এর একটা বেসিস, let w equals to, so w belongs to v, w হচ্ছে v এর যে কোনো একটা এলিমেন্ট। তাহলে যেহেতু এটা বেসিস, তার মানে w কে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে, রাইট? করা যাবে তো। w টা যেহেতু v এরই একটা এলিমেন্ট, তাহলে এটা যেহেতু বেসিস, তাহলে এদের লিনিয়ার স্প্যান করেই তো আমি পুরো ভিটা পাবো। তার মানে যে কোনো ভেক্টরকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। ইয়েস অর নো বলো। সো there exist c1 c2 dot dot cn not all zero such that w equals to c1 v1 plus c2 v2 dot dot cn v। এবার যে যে কোএফিসিয়েন্ট নন জিরো আছে তাদের করেসপন্ডিং ভেক্টরটাকে আমরা w দিয়ে রিপ্লেস করতে পারি, যে কোনো মানে অ্যাট এ টাইম যে কোনো একটা ভেক্টরকে আমরা রিপ্লেস করতে পারি। সো ইফ ci is non-zero, then vi can be replaced with w, and then new basis is v1 v2 vi minus 1 আর i এর জায়গায় w বসে যাবে vi plus 1 dot dot vn, এটা তখন নতুন বেসিস হয়ে যাবে, মানে vi টাকে আমরা তখন w দিয়ে রিপ্লেস করে দিলাম। সো দিস ইজ দ্য রিপ্লেসমেন্ট থিওরেম। হ্যাঁ বলো বলো। না আরেকবার বলো। না না লেখা গেলে নয়, কারণ দেখো আমি এখানে প্রথমে বলেছি যে v1 v2 vn টাকে কি নেওয়া হয়েছে, ওটা একটা বেসিস। বেসিস কথার অর্থই হলো যে বেসিস অফ v, তার মানে v এর যে কোনো এলিমেন্টে যদি আমি নিই সেইটাকে একটা লিনিয়ার কম্বিনেশন vi গুলোর একটা লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবেই, ওটাই হচ্ছে বেসিসের ডেফিনেশন। এই যে বেসিসের যখন আমরা ডেফিনেশন করলাম লিনিয়ার স্প্যান অফ s ইকুয়ালস টু v, আর লিনিয়ার স্প্যান মানে কি s এর এলিমেন্ট গুলোর অল পসিবল লিনিয়ার কম্বিনেশন। তার মানে v এর যদি কোনো একটা এলিমেন্ট নেই সেটা কোনো না কোনো একটা লিনিয়ার কম্বিনেশন অফ s, বুঝতে পারলে? এটা বেসিস হচ্ছে বলেই এটা করা যাচ্ছে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে এটা আমরা জেনে গেলাম যে এখান থেকে আমরা যে কোনো একটা ভেক্টরকে রিপ্লেস করতে পারবো। এইভাবে তুমি রিপ্লেস করছো বাট নাম্বার অফ এলিমেন্ট সমান একই থাকছে, চেঞ্জ হচ্ছে না। সো এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা ভিআই কে অন্য n সেট অফ ভেক্টরস দিয়ে রিপ্লেস করতে পারো। সো ইউ গেট এ ডিফারেন্ট বেসিস, বাট দেখো বেসিসের এলিমেন্ট সংখ্যা কিন্তু অলওয়েজ ফিক্সড থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা রেজাল্ট আমরা লিখি থিওরেম। সো let dimension of v equals to n, ডাইমেনশনটা আমরা n ধরলাম, then any set
S containing more than n vectors, কোনো একটা সেটের মধ্যে যদি n সংখ্যকের থেকে বেশি ভেক্টর থাকে then S is linearly dependent হতেই হবে। ঠিক বোঝা গেল? এটা একটা কিন্তু রেজাল্ট। এটা আমরা ওই রিপ্লেসমেন্ট থিওরেম দিয়ে ইজিলি প্রুভ করতে পারব। আচ্ছা আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা এক্সাম্পল এখানে নিই। দেখো MNR, এটা আমরা জানি সেট অফ অল AIJ না লিখে আমরা লিখি A n by n। আচ্ছা এক কাজ করি, এটাকে আমরা m n করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে m n ম্যাট্রিক্স। Such that entries are real, then it is a vector space over R. What is the dimension? বলতে পারবে কেউ? না কোশ্চেনটা বুঝতে পারলে কি পারলে না? Yes, m হবে স্যার। yes, very good. So answer is m into n। ঠিক আছে, এবার দেখো এর উপরে যদি কোনো কন্ডিশন দেওয়া হয়, মানে লিনিয়ার কন্ডিশন, যতগুলো কন্ডিশন দেওয়া হবে ততগুলো ডাইমেনশন কিন্তু কমতে থাকবে। বোঝা গেল কি বললাম? এর উপরে যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তাহলে ততগুলো ডাইমেনশন কিন্তু কমতে থাকবে। এখানে কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে m ইন্টু n, কারণ যে কোনো ম্যাট্রিক্সের m ইন্টু n সংখ্যক এন্ট্রি থাকে, সেই এন্ট্রিগুলোকে তুমি উইদাউট এনি রেস্ট্রিকশন চুজ করতে পারো, সেই জন্য m ইন্টু n। ঠিক আছে, তো ধরো আমি একটা কোশ্চেন করছি, লেটস সে যে let W equals to set of all matrices belongs to M n R, n মানে n by n, সব আমরা ইয়ে করে দিচ্ছি, এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, such that trace A is equals to 0। ঠিক আছে, ট্রেসটাকে 0 করে দিলাম। ঠিক আছে, তাহলে হোয়াট ডাব্লুটা কি একটা লিনিয়ার, ডাব্লুটা কি একটা ভেক্টর সাবস্পেস হবে MNR এর? হ্যাঁ কি না বলো? হবে। আচ্ছা, তাহলে ডাইমেনশন কত হবে? একটাই কন্ডিশন দেখো দেওয়া আছে, ট্রেস A কারেক্ট, n স্কয়ার মাইনাস 1, যেহেতু একটা কন্ডিশন সেই জন্য ডাইমেনশন 1 কমে গেল। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। ধরো লেট সিম 4 R is the set of all A belongs to M4R such that A is symmetric, তাহলে বলো what is the dimension of sim4R? তাহলে কি হবে? 10 হবে স্যার। 10 হবে। কেন 10 হবে?
সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ। তার মানে দেখো এ আই জে ইজ ইকুয়ালস টু এ জে আই, তাই তো? আই জে সমান জে আই। এবার দেখো 4x4 ম্যাট্রিক্স আছে আমাদের, 4x4 ম্যাট্রিক্স আছে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে দেখো ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে আমরা লিখি a11, তার মানে a11 ইকুয়ালস টু a11। তো এখানে কোনো রেস্ট্রিকশনস কিন্তু থাকছে না, হ্যাঁ কি না? কোনো রেস্ট্রিকশন নেই। আর এখানে যদি আমি a12 লিখি তাহলে এখানে হয়ে যাবে a12, এইটার এটা সেম হয়ে যাবে। তার মানে এখানে যা পাবো এখানে তাই পাবো। সো এটা একটা ইকুয়েশন, a12 ইকুয়ালস টু a21, এটা একটা ইকুয়েশন। সিমিলারলি a13 ইকুয়ালস টু a31, এইটার এটা সমান হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা কি পাচ্ছি, এখানে কতগুলো ইকুয়েশন পাচ্ছি, যত রকম ভাবে আমরা আই জে চুজ করতে পারছি। হ্যাঁ, সো আমার টোটাল হচ্ছে n, তাহলে nc2 এতগুলো উপায়ে আমরা এতগুলো ইকুয়েশনস আছে, জাস্ট দুটো করে এন্ট্রি আমরা চুজ করছি ডিফারেন্ট, আই আর জে দুটো ডিফারেন্ট চুজ করতে পারছি কত রকম ভাবে, nc2 উপায়ে, তাই না? nc2 মানে কি, দুটো মানে একটা আমরা গ্রুপ চুজ করছি, আই আর জে এর গ্রুপ। সো দুটো করে এলিমেন্টের গ্রুপ চুজ করছি n সংখ্যক টোটাল এলিমেন্ট থেকে। তাহলে nc2 খানা ইকুয়েশনস আছে। তাহলে আমার মূল ডাইমেনশন কত, n স্কয়ার। আমরা যদি n, এটা জাস্ট 4c2 হবে, 4c2। তাহলে মূল ডাইমেনশন হচ্ছে আমার 4 স্কয়ার, দ্যাট ইজ 16। সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 4c2, দ্যাট ইজ 6। তাহলে আমার আসছে 16 - 6 = 10। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে এইভাবে তুমি লিখতে পারো এটাকে n স্কয়ার, যদি n বাই n হয় n স্কয়ার মাইনাস nc2, সেটাকে অ্যাকচুয়ালি লেখা যায় n ইনটু n প্লাস 1/2, এইভাবে কিন্তু এক্সপ্রেস করা যাবে। ক্যালকুলেশন করে এটা মিলিয়ে নিতে পারো। বোঝা গেল, হ্যাঁ কি না বলো? আরেকভাবে ভাবতে পারো যে কতগুলো এলিমেন্ট এখানে আমি ফ্রিলি চুজ করতে পারছি, কতগুলো এলিমেন্ট ফ্রিলি চুজ করা যাচ্ছে। দেখো ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমি যা খুশি চুজ করতে পারি। সো এখানে আমার n সংখ্যক এলিমেন্ট আছে, সো এখানে n সংখ্যক হচ্ছে। আর উপরের এলিমেন্ট গুলোকে আমি ফ্রিলি চুজ করতে পারি, কিন্তু উপরের গুলোকে চুজ করলে আর নিচের গুলো ফিক্সড হয়ে গেল, তাহলে নিচের গুলোকে আর ফ্রিলি আমি চুজ করতে পারছি না। তার মানে দেখো তোমার এইখানে ডায়াগোনালে মানে এই বরাবর তুমি যদি কোনাকুনি যোগ করো, প্রথমটাতে একটা আছে, তারপরে দ্বিতীয় ডায়াগোনালে দুটো আছে, তারপরে তিনটে আছে, এইভাবে এই মেন ডায়াগোনালে তোমার n সংখ্যক এলিমেন্ট আছে। সো 1 থেকে 1 2 3 আপ টু n এর যোগফল। ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে 1 + 2 + 3 আপ টু n অবধি যোগফল, তাই তো? এবার যখন স্কিউ সিমেট্রিক চলে আসছে তখন কি হয়ে যাবে? সো নেক্সট কোশ্চেন আসি, লেট জন্য n²/2 আর ডায়াগোনাল এলিমেন্টের জন্য +1 করলে +1 করলে কোথায়? হ্যাঁ হ্যাঁ, সেটাও বলেছো, ঠিক আছে। আচ্ছা, লেট w বি দ্য সেট অফ অল skew symmetric matrices in MNR। হ্যাঁ, তাহলে ডাইমেনশন অফ w কত বোঝা গেল? বলতে পারবে? স্কিউ সিমেট্রিক, কিন্তু দেখো স্কিউ সিমেট্রিক হলে কি হয়, এ আই জে ইজ ইকুয়ালস টু মাইনাস এ জে আই। ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা ধরো আই আর জে সমান হয়ে যাচ্ছে, তখন এ আই আই ইজ ইকুয়ালস টু মাইনাস এ আই আই, তো ইমপ্লাই করে এ আই আই গুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে, মানে ডায়াগোনাল গুলো সবগুলোই জিরো। সো ওখানে নো চয়েস, ফিক্সড হয়ে গেল। আর বাকিগুলো তোমার ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো তুমি জাস্ট চুজ করতে পারো। সো এটা
তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে 1 2 আপ টু ডায়াগোনালের আগের গুলো, তার মানে এইটা আসবে n into n minus 1 by 2 which is same as nc2। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, let v equals to r, let v equals to r, then v is a vector space over q। দেখো রেশনাল ফিল্ডের উপরে বেস করে এটা কিন্তু একটা ভেক্টর স্পেস বলা যায়, কারণ তুমি রেশনাল নাম্বারকে রিয়েল নাম্বার দিয়ে গুণ করলে একটা রিয়েল নাম্বারই পাও, সো কোনো সমস্যা কিন্তু হয় না। সো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ভি, দেন কিউ এর ওভার কিউ বললে, ওভার যদি আর বলি তাহলে শুধুমাত্র 1 দিয়েই তুমি যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করতে পারবে। ধরো আমি নিলাম 5, তাহলে 5 কে লেখা যাবে 5 into 1। যেহেতু কোফিসিয়েন্ট গুলো তুমি রিয়েল নাম্বার থেকে আসতো, তখন 1 দিয়ে সবকটাকে জেনারেট করতে পারছো, সো তখন ডাইমেনশন 1 হয়ে যেত। কিন্তু এখন কিউ মানে যে কোনো এলিমেন্টকে তোমাকে মানে কোফিসিয়েন্ট গুলো শুধু কিউ থেকে তুমি নিতে পারো। ঠিক আছে, তো এখন ডাইমেনশন তাহলে কত হবে? বোঝা গেল কোশ্চেনটা? আগে এখানে আরেকটা কোশ্চেন করছি। আচ্ছা, ইজ 1 পাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? এই ভেক্টর স্পেসের মধ্যে 1 আর পাই কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে? পাইটা আমরা জানি ইরেশনাল নাম্বার। বলো। দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হবে? ফিল্ডটা তো রেশনাল নাম্বার আছে শুধু। হ্যাঁ, কারণ দেখো এরা যদি ডিপেন্ডেন্ট হতো তাহলে কি হতো, তাহলে 1 এর সঙ্গে 1 এর এখন লিনিয়ার কম্বিনেশন মানে কি, তুমি কোফিসিয়েন্ট গুলো কিউ থেকে নিতে পারো, আর থেকে নয় কিন্তু। তাহলে 1 এর সঙ্গে রেশনাল নাম্বার গুণ করে কি তুমি পাই পাবে? কোনোদিন পাবে? 1 এর সঙ্গে রেশনাল নাম্বার গুণ করলে সেটা রেশনালি থাকে, তাহলে সেই জন্য তুমি পাই পাবে না, সেই জন্য এটা কি হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? সো অ্যান্সার ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেল? তো এইরকম ভাবে তুমি 1 নিয়ে নাও, তারপরে √2 √3 √5 মানে যতগুলো প্রাইম নাম্বার আছে, আমি জানি দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইমস, সো প্রত্যেকটা যদি তুমি রুটে নিয়ে নাও সেই তারা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তার মানে একটা তোমার ইনফাইনাইট সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ভেক্টর তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে 1 √2 √3 √5 এইভাবে this is linearly independent. Hence dimension of v is infinity. বোঝা গেল? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার হয়েছে? যদি আমি আর টাকে অ্যাজ এ কিউ এর উপরে একটা যদি ভেক্টর স্পেস ভাবি, তাহলে কিন্তু ডাইমেনশন ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট।
আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল আমরা নিই। let pnr be the set of all polynomials of degree at most n, মানে ম্যাক্সিমাম n ডিগ্রি হতে পারে, তার বেশি নয়। তাহলে এইভাবে আমরা লিখতে পারি pnr ইকুয়ালস টু এলিমেন্ট গুলোকে লিখতে পারি a0 a1x a2x স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারি an x টু দি পাওয়ার n অবধি। আর ai গুলো কোথা থেকে নেওয়া হচ্ছে? ai গুলো সব রিয়েল, ঠিক আছে, মানে n অবধি ম্যাক্সিমাম যেতে পারে। তাহলে এখান থেকে আমাকে বলতে পারবে যে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ pnr? n নয়, 1 n প্লাস 1 হবে, n প্লাস 1 হবে। কেন? কারণ এখানকার যে বেসিস, তুমি যদি বেসিসটা দেখো 1 x x স্কয়ার আপ টু x টু দি পাওয়ার n, কটা আছে দেখো গুণে, n প্লাস 1 সংখ্যক আছে, n প্লাস 1, ঠিক আছে। তো এই জায়গাটা অনেকেই ভুল করে যে n দেখে n বলে দেয় সরাসরি, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। এর উপরে যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয় তাহলে n প্লাস 1 থেকে কমতে শুরু করবে, ঠিক আছে। সো আমি যদি ধরো এখানে একটা সাবস্পেস তৈরি করি, সো লেট w is equals to so pn px belongs to pnr such that p0 is equals to p1। তাহলে এটা একটা কন্ডিশন দেওয়া যায়, এই কন্ডিশনের রেসপেক্টে ওটা এটা একটা লিনিয়ার কন্ডিশন। p0 মানে জাস্ট তোমার হচ্ছে p0 মানে কি, p0 মানে হচ্ছে a0, বাকিগুলো তো 0 হয়ে যাচ্ছে, আর p1 মানে a0 প্লাস a1 প্লাস ডট ডট an, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি a1 প্লাস a2 ডট ডট an ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই একটাই একটা কন্ডিশন দাঁড়ালো, তাহলে এটা, এবং এটা লিনিয়ার কন্ডিশন। সো এটা কি হবে? সো এটা একটা ভেক্টর স্পেস হবে। সো w ইজ এ সাবস্পেস অফ pnr। তাহলে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ w? তাহলে w এর ডাইমেনশন কত হবে বলো? n, কারণ আগে ছিল n প্লাস 1, একটা কন্ডিশন এসছে, একটা মাইনাস করে দাও, তাহলে n প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু n। ভুলবে না। এই তাহলে মেথডটা কি, যতগুলো ইকুয়েশন আছে, মানে ইকুয়েশন গুলো কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। মানে ধরো আমি দুটো ইকুয়েশন দিয়ে দিলাম, বাট একই ইকুয়েশনটাকে আর একটু চেঞ্জ করে দিয়ে দিলাম, তো সেটা করলে কিন্তু হবে না। ইকুয়েশনটাকে তোমার মানে কাইন্ড অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ইকুয়েশন গুলোকে। তাহলে যতগুলো এরকম ডিপেন্ডেন্ট ইকুয়েশন আমরা পাবো, সেইগুলোকে মাইনাস করে দিলে আমরা ডাইমেনশনটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা করি, ওভার কমপ্লেক্স যদি আমরা করি। সো লেট w equals to a b c d such that a b c d belongs to complex number, complex field, ঠিক আছে। and ধরো
a equals to a bar, মানে এগুলো সব কমপ্লেক্স নাম্বার, সো a equals to a bar, then w is a vector space over আরও করতে পারি আবার সিও করতে পারি। হ্যাঁ, এটা এখানে তুমি আরও করতে পারো আবার সিও করতে পারো, বাট সি করলে ডাইমেনশন একরকম হবে, আর করলে ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে বলো এখানে তাহলে ডাইমেনশন কত হবে? What is the dimension of কত হবে? আচ্ছা, এই কন্ডিশনটা যদি না থাকতো, a equals to a bar যদি না থাকতো, তাহলে ডাইমেনশন কত হতো? হ্যাঁ, তো 16 কারেক্ট। 2 into 2 into 2, চারটা 2, মানে প্রত্যেকটা এ কে আমি দুরকম ভাবে চুজ করতে পারতাম। মানে এ মানে তো একটা হচ্ছে ওয়ান, মানে তোমার একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট আছে, তাই না? সো প্রত্যেকটার জন্য দুই রকম করে চয়েস থাকতো, একটা তুমি 1 নিতে পারতে, একটা আই নিতে পারতে। তো প্রত্যেকটার জন্যই 2 2 2 করে তোমার টোটাল কত আসতো, মানে 8 আসতো না 16 আসতো? 8 আসতো কিন্তু, হ্যাঁ 16 নয়। কি বললাম বুঝতে পারছো? দেখো এখানকার বেসিস গুলোকে এইভাবে আমি এক্সপ্রেস, হ্যাঁ দেখো যদি আমি এইটা ভুলে যাই মনে মনে, তাহলে তোমার বেসিস গুলো কিরকম হতো আমি জাস্ট দেখছি। দেখো এখানে আমি লিখতে পারতাম 1 0 0, আবার i 0 0 লিখতে পারতাম। এরা দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো। কেন? কারণ ওভার আর আমি করছি, ওভার যেহেতু আর করছো তুমি শুধুমাত্র রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, সেই জন্যই এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো। বোঝা গেল? সিমিলারলি 0 1 0 0, আর এখানে 0 i 0 0, ঠিক? আবার এখানে 0 0 1 0 0 0 0 i 0 0, তারপরে 0 0 0 1 0 0 0 i। দেখো এই 8টা ভেক্টর দিয়ে তুমি যে কোনো ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারো। বলো পারবো কিনা? তাহলে ডাইমেনশন কত হয়ে যেত? 8 হয়ে যেত। আর যেহেতু একটা এক্সট্রা কন্ডিশন আছে a ইকুয়ালস টু a বার, তার মানে কি এটা হয়ে যেত রিয়েল, তার মানে এইটা বাদ হয়ে গেল। এখন এটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি 7টা, তাহলে তখন ডাইমেনশন হয়ে যেত 7। বোঝা গেল? বলো ক্লিয়ার? ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলবে, এটা একদম খুব ভালো করে বোঝো এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন একটা কোশ্চেন দিয়েছিল, তো সেই কোশ্চেনের অ্যান্সারটা আজকে ডিসকাস করি। ওটা কমপ্লেক্স ফিল্ডের উপরেই ছিল। তো কোশ্চেনটা কি ছিল আমি একটু দেখে নিচ্ছি, আমার মনে আছে বাট তাও একবার দেখে নিচ্ছি। ওটা ছিল স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিসেস ওভার রিয়েল। ওকে,
কোশ্চেনটা ছিল এটা যে let V equals to set of all matrices with entries from complex from C and over তাহলে এটা হয়ে যাচ্ছে V হচ্ছে সেট অফ অল এন্ট্রিজ এটাকে আমরা লিখি অ্যাকচুয়ালি এই ভিটাকে আমরা লিখি MNC হ্যাঁ এটাকে আমরা ওভার আর চিন্তা করছি যে ওভার আর এটা একটা ভেক্টর স্পেস তো হোয়াট ইজ ডাইমেনশন অফ ভি তাহলে কত হবে বলো টু এন হবে n স্কয়ার কিন্তু না 2n হবে না 2n স্কয়ার হবে 2n স্কয়ার কারেক্ট 2n স্কয়ার হবে ঠিক আছে 2n কিন্তু নয় 2n স্কয়ার মানে আমার এন্ট্রি সংখ্যা কত n স্কয়ার টোটাল হচ্ছে এন্ট্রি সংখ্যা এরকম করে প্রত্যেকটার জন্য 2 2 2 2 করে তো 2 প্লাস 2 প্লাস 2 এরকম করে সবগুলোকে যদি আমি যোগ করে 2 ইনটু n স্কয়ার আসছে ঠিক আছে সো ডাইমেনশন অফ ভি হচ্ছে 2n স্কয়ার এবার w একটা সাবস্পেস নিচ্ছি সো w ইজ set of all a belongs to v such that a transpose conjugate transpose equals to minus a মানে যেটাকে বলা হয় skew Hermitian হ্যাঁ set of all skew Hermitian ঠিক আছে সেটা বল skew Hermitian ম্যাট্রিক্স তাহলে বলতে পারবে এটা ডাইমেনশন কত হবে তাহলে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ w বলতে পারবে কিভাবে করব এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো ইকুয়েশন আছে এটা একটা ইকুয়েশন কিন্তু নয় ঠিক আছে তাহলে এর যদি এখানে এরকম আসবে a i j তার বার ইজ ইকুয়ালস টু মাইনাস a j i হবে তাই না এরকম ইকুয়েশন আসবে ইয়েস অর নো বলো বোঝা গেছে a i j বার সমান মাইনাস a j i হবে এবার যদি i j গুলো সমান হয়ে যায় তাহলে কি আসবে সো i j যদি সমান হয়ে যায় তাহলে a i i বার সমান সমান মাইনাস a i i হয়ে যাবে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু মাইনাস z বার এখান থেকে আমরা কি বলতে পারি সো এটাকে যদি আমি লিখি x প্লাস iy is equals to x minus x plus iy এরকম হয়ে যাবে সো iy কেটে গেল x টা 0 হয়ে যাবে সো এটা পিওরলি ইমাজিনারি হয়ে যাবে সো diagonal entries are purely imaginary ঠিক বোঝা গেল তার মানে কি তাহলে বাকি এলিমেন্ট গুলোর দেখো তুমি যদি এইখানে একটা এলিমেন্ট চুজ করো তাহলে তাকে কনজুগেট করে মাইনাস করে আমি এইখানে পাবো মাইনাস স্টার বার পাবো তো এই তাহলে এই এলিমেন্টটা আর চুজ করতে আমরা পারছি না আর এইখানে এই এলিমেন্ট গুলো কি হয়ে যাচ্ছে পিওরলি ইমাজিনারি হয়ে যাচ্ছে ডায়াগোনাল গুলো তাহলে ডায়াগোনাল গুলো আমি জিরো লিখছি না ওটা মানে জাস্ট একটা সিম্বল এগুলো হচ্ছে ইমাজিনারি পিওরলি ইমাজিনারি আর এই এলিমেন্ট গুলোকে তুমি ফ্রিলি চুজ করতে পারছো তো ফ্রিলি যখন চুজ করতে পারছো প্রত্যেকটার জন্য দুটো করে অপশন
বোঝা গেল? প্রত্যেকটার জন্য দুটো করে অপশন, আর ডায়াগোনাল এলিমেন্ট গুলো যেহেতু পিওরলি ইমাজিনারি, একটাই করে অপশন, আই 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 করে সবগুলোর একটাই করে অপশন পাচ্ছি। তাহলে ডাইমেনশন কত হবে? আমি যদি করি এগুলো এগুলো সব 2, তাহলে 2 যদি আমি কমন নিয়ে নিই 1 + 2 আপ টু n-1 আগের এলিমেন্ট অবধি, হ্যালো, আপ টু n-1 যোগ করলাম, আর ডায়াগোনালের জন্য আমি শুধুমাত্র n যোগ করব। বলো বুঝতে পারলে কিনা? বলো বুঝলে কি বুঝলে না? এটাকে একটু অন্য সিম্বল দিই, কি সিম্বল দেওয়া যায়? এ এ দিয়ে দিচ্ছি। বলো বোঝা গেল কিনা? মানে যেভাবে আমরা রিয়েল সিমেট্রিকের ক্ষেত্রে করছিলাম। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার তুমি করো এবার 2, এটাকে যোগ করলে হয় n × n-1/2 প্লাস n, তাহলে আসলো আমার 2 2 কেটে গেল, n² - n প্লাস n, তাহলে আসলো আমার n²। তাহলে এর ডাইমেনশন ছিল 2n², আর এটা আসলো n²। বোঝা গেল? বলো বুঝতে পারলে কিনা? আরো সামান্যতম ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। ওকে এগোই এখন, মানে বলো ডাউট থাকলে বলো, নাহলে এগিয়ে যাই। ক্লিয়ার আছে তাই তো? বাকিগুলো বলো, বাকিদের ক্লিয়ার কিনা? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছো? এটা ভালো, এটা বুঝলে তুমি অনেক কোশ্চেনই বুঝতে পারবে যে কিভাবে করা হচ্ছে। সবসময় ডায়াগোনাল গুলোকে আলাদা রকম ভাবে ট্রিট করতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো, let w equals to x, y, z belongs to R3 such that x plus y plus z is equals to 0, তাহলে ডাইমেনশন অফ w কত হবে? কোনো ক্যালকুলেশন ছাড়াই অ্যান্সার হবে কিন্তু, হ্যাঁ? তো আমাকে বলো কত হবে? 2। বাকিরা বলো, সবাই বলো কেন 2 হচ্ছে? 2 কেন হচ্ছে? 2 কেন হচ্ছে বলো? স্যার ওই একটি ভেক্টরকে অন্য দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাচ্ছে, তাই? ওইভাবে বলবোই না, আমরা বলবো যে একটাই কন্ডিশন আছে। তোর ওই নাম্বার আছে, এই যে মনোজ বলেছে, হ্যাঁ R3 টোটাল ডাইমেনশন 3, একটা এক্সট্রা কন্ডিশন আছে, তো একটা মাইনাস করে দাও, 3 - 1। সিম্পল ভাবে ভাববে জিনিসটা, তাহলে তোমার কাছে সহজ হবে বুঝতে, বেশি এক্সপ্লেন করতে যাবে দরকার নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার। যদি আমি দুটো ইকুয়েশন লিখতাম তাহলে কি হতো? 2 কমতো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যেমন ধরো w is equals to x, y, z, ধরো x plus y plus z equals to 0, comma x minus y is equals to 0, তাহলে কি হলো? তাহলে ডাইমেনশন অফ w কত হবে? 1। 3 - 2 is equals to 1। আচ্ছা,
মন দিয়ে দেখবে এবার। হ্যাঁ, x y z t belongs to r to the power 4 such that x 2x plus 3y minus z equals to 0, comma x minus y plus z equals to 0, comma x plus 4y minus 2z equals to 0. তাহলে ডাইমেনশন অফ W কত হবে? সবাই কমেন্ট করে জানাও, আমাকে মুখে বলবে না, কমেন্ট করে লেখো। আমি দেখতে চাই কজন ঠিক করছে কজন ভুল করছে। সাবনাম অ্যানসার করো, অ্যানসার পরে এক্সপ্লেনেশন দেবে, আগে অ্যানসার লেখো। দেখো পূর্ণিমা, তোমার অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জয়া প্রামাণিকের অ্যান্সার একই, না চেঞ্জ হয়নি। ও পূর্ণিমা ওটা আগের অ্যান্সার ছিল। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ অ্যান্সার কিন্তু যখন দেখছো যে তিনটা ইকুয়েশন, ঝটঝট করে 3 মাইনাস করে দেবে না, তোমাকে দেখতে হবে এই ইকুয়েশনগুলো আদৌ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করো, দেখো 1 নম্বর ইকুয়েশন মাইনাস 2 নম্বর ইকুয়েশন ইজ ইকুয়ালস টু 3 নম্বর ইকুয়েশন। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? তার মানে কি হচ্ছে, একটা ইকুয়েশন এক্সট্রা আছে, কোনো দাম নেই। ঠিক আছে, একটা ইকুয়েশন এক্সট্রা, তাহলে ওটাকে আমরা কি করব? ওটাকে আমরা বাদ দিয়ে দেবো। সেই জন্য আমার অ্যান্সার হবে 4 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2 হবে। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? তো ঝটপট করে আমরা তিনটা ইকুয়েশন দেখতে পাচ্ছি বলে 3 বিয়োগ করে দেবো, সেটা কিন্তু করব না। বোঝা গেল? তো এই জিনিসটা মনে রাখবে, একটু মাথা ঠান্ডা রেখে অঙ্কটা করবে, তাহলে ভুল হবে না। ঠিক আছে, আর এটা যাচাই করার জন্য তুমি অ্যাকচুয়ালি র্যাঙ্ক বের করতে পারো। এই যে 2 3 মাইনাস 1, এখানে 1 মাইনাস 1 1, এখানে হচ্ছে 1 4 মাইনাস 2, এইটার র্যাঙ্ক বের করতে পারো। তাহলে এর র্যাঙ্ক, এর ডিটারমিনেন্ট যদি দেখো 0 হবে, আর
2/2 ডিটারমিনেন্ট হচ্ছে নন জিরো, তার মানে র্যাঙ্ক হয়ে যাবে 2, র্যাঙ্ক হয়ে যাবে 2, সেই জন্য 2 মাইনাস করা হচ্ছে এখানে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাবে তার র্যাঙ্ক যত হবে তত মাইনাস হবে মূল ডাইমেনশন থেকে। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? ওকে, তো খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় যায় এটা। হ্যাঁ, অনেকেই হুটপাট করতে গিয়ে ভুল করে দেবে। আচ্ছা, আচ্ছা এবার ধরো নেক্সট কোশ্চেন ডিসকাস করছি আমরা। ধরো s equals to x y z t belongs to r to the power 4 such that x plus y plus z plus w is equals to 0. T is equals to x y z t, এটা t, হ্যাঁ, আর ধরো এটা 2x minus y plus z is equals to 0. তাহলে what is the dimension of s intersection t? বলো, ডাইমেনশন অফ s ইন্টারসেকশন t কত হবে? চোখে দেখে এটা বলা যাচ্ছে, দুটো ইকুয়েশন আছে। ইন্টারসেকশন মানে কি, এটাও স্যাটিসফাই করবে এটাও, দুটোই স্যাটিসফাই করবে। তার মানে কি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, s ইন্টারসেকশন t ইজ ইকুয়ালস টু আগের মতন x y z t বিলংস টু r টু দি পাওয়ার 4 সাচ দ্যাট দুটো ইকুয়েশনকে পাশাপাশি লিখে দিতাম, x y প্লাস z প্লাস w, না এটা t। এটা 0, 2x minus y plus z is equals to 0। তার মানে বেসিক্যালি পাশাপাশি লেখা আর এই দুটোকে ইন্টারসেকশন আকারে লেখা, জিনিসটা সেম। সো ডাইমেনশন ইজ, আর এই দুটো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে t আছে এখানে নেই, সুতরাং এটা ইন্ডিপেন্ডেন্ট। সো হচ্ছে 4 minus 2 is equals to 2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আর একটা রেজাল্ট আমি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। ধরো এরকম যে আমরা লিনিয়ার সাম পড়েছি, সো মনে রাখবে যে s প্লাস t এর ডাইমেনশন, s প্লাস t এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু ডাইমেনশন অফ s প্লাস ডাইমেনশন অফ t মাইনাস ডাইমেনশন অফ ইন্টারসেকশন। ঠিক, এইটা আমরা সবাই কিন্তু মনে রাখবো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবো, মনে থাকবে, খুব সহজ। ডাইমেনশন s প্লাস t ইকুয়ালস টু ডাইমেনশন s প্লাস ডাইমেনশন t মাইনাস দ্য ইন্টারসেকশন। তাহলে যদি তোমাকে বলে যে s প্লাস t এর ডাইমেনশন কত, তুমি অলরেডি s ইন্টারসেকশন t টা বের করতে পারছো, t এরটাও জানো, s এরটাও জানো। সো এখান থেকে এবার বলো আমাকে, তাহলে ডাইমেনশন অফ s মানে আমাদের কোশ্চেনে কত হবে বলো? 4, ভেঙে ভেঙে বলো, 3 প্লাস 3 মাইনাস 2, তাই তো? 3 প্লাস 3 মাইনাস 2 কত হলো? 4 হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি পাচ্ছি, s প্লাস t ইকুয়ালস টু মানে পুরো r4 পেয়ে যাচ্ছে, তাই না? পুরো r4ই পেয়ে যাচ্ছে, কারণ r4 এর ডাইমেনশন 4, s প্লাস t এরও ডাইমেনশন 4, তার মানে এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের যখনই প্লাস দিয়ে কোনো কোশ্চেন আসবে
আমরা কিন্তু এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। আর ইন্টারসেকশন ইজ নট টাফ, বা যদি আমরা প্লাসটা বের করতে পারি তাহলে ইন্টারসেকশনটা আমরা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। যদি প্লাসটা দেওয়া থাকে ইন্টারসেকশন বের করতে পারবো। এই হচ্ছে গল্প। ওকে, বোঝা গেছে? আচ্ছা, আর এবার আরেকটা জিনিস আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে এটাকে কি বলে, অর্ডিনেটিসেশন, না উচ্চারণটা কি হবে, অর্ডিনেটাইজেশন, হ্যাঁ অর্ডিনেটাইজেশন অফ ভেক্টরস। এটা খুব সিম্পল জিনিস, মানে সাপোজ v1 v2 v3 vn va vn অর্ডার্ড বেসিস। অর্ডার্ড বেসিস মানে একটা অর্ডারে আমরা ধরে নেব এই অর্ডারেই থাকবে সব সময়, মানে 1 2 আপ টু n এই অর্ডারেই আমরা যদি রাখি ভেক্টরগুলোকে, তখন সেটাকে আমরা বলছি অর্ডার্ড বেসিস। অর্ডার্ড বেসিস বোঝানোর জন্য অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট দেয়, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি বাট এখানে অর্ডার বলছি, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট না দিলেও কোনো ক্ষতি নেই, আমি যেহেতু বলেই দিচ্ছি মুখে। ঠিক আছে, অর্ডার্ড বেসিস অফ ভি, তার মানে ভি এর ডাইমেনশন n এটাও বলা হচ্ছে। সো নাও given any vector let's say v belongs to v, there exists unique, এই সিম্বলটার নাম হচ্ছে ইউনিক, there exists unique x1 x2 ডট ডট xn, এগুলো হচ্ছে সব রিয়েল, মানে যে ফিল্ডটা দেওয়া আছে রিয়েল এখন ধরে নিচ্ছি আমরা, such that তখন ভিটাকে লেখা যাবে x1 into v1 x2 into v2, মানে একটা ইউনিক লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। ঠিক আছে, তার মানে আমরা কি বললাম, যে যদি ওটা বেসিস হয় তাহলে এক্সপ্রেশনটা ইউনিক হবে, বুঝতে পেরেছো? এই যে x1 x2 এগুলো পাচ্ছি আমরা ইউনিক পাবো। দেন x1 x2 xn is called coordinate of v with respect to basis। ঠিক আছে, এইভাবে আমরা কোঅর্ডিনেট ডিফাইন করি। ক্লিয়ার? এটা তুমি খুব ইজিলি এটা দিয়ে করতে পারো। সো এক্সাম্পল দাও। সো লেট R3 এর একটা বেসিস নিয়ে নি, লেট এক কাজ করি, let v1 equals to 1 1 0, v2 equals to 1 0 1 আর v3 equals to 0 1 1। এটা আমরা অলরেডি দেখেছি, এটা একটা বেসিস ফর্ম করে। ঠিক আছে, সো ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এখানে যেহেতু এটা বেসিস, যে কোনো ভেক্টরের আমরা কোঅর্ডিনেট বের করতে পারি। তো তোমরাই আমাকে বলো কোন ভেক্টরের তোমরা একটা ভেক্টর আমাকে বলো কোন ভেক্টরের কোঅর্ডিনেট বের করব। তোমরা বলো, যে কোনো একটা ভেক্টর বলো। বলো 132। ঠিক আছে, 132।
তাহলে মানে কি হবে 1 3 2টাকে v1 v2 v3 দিয়ে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করা যাবে, তার মানে সলভ করতে হবে। তো বেসিক্যালি আমরা তার মানে দেখো জিনিসটা করতে হচ্ছে কি, সো ধরে নাও এক্স ওয়াই জেড আমরা পাবো, সো এক্স 1 1 0 প্লাস ওয়াই 1 0 1 প্লাস জেড 0 1 1 ইজ ইকুয়ালস টু 1 3 2 হবে। তার মানে এটাকে সলভ করতে হবে। তার মানে এখানে একটা তিনটে ইকুয়েশন আছে কম্পোনেন্ট ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট কম্পোনেন্ট যদি দেখি তাহলে এটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1, সেকেন্ড কম্পোনেন্ট যদি দেখি x প্লাস জেড ইকুয়ালস টু 3, আর থার্ড কম্পোনেন্ট যদি আমরা দেখি তাহলে আসছে y প্লাস জেড ইকুয়ালস টু 2। ঠিক আছে, তো এটা একটা দেখছে সিমেট্রিক ফর্মে আছে, তো এটাকে জাস্ট যোগ করে দিলে তুমি একটা সহজ ইকুয়েশন পেয়ে যাবে। সো 2 টাইমস x প্লাস ওয়াই প্লাস জেড পাবে, সবটাকে যোগ করলে এখানে 3 একে 4 2 6, তাহলে এখান থেকে আসলো x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 3। হ্যাঁ, এখান থেকে এবার তুমি জাস্ট বাকিগুলো বিয়োগ করে দিলে, তাহলে এখানে যদি y প্লাস জেডটা বিয়োগ করি তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। সো x ইকুয়ালস টু 3 মাইনাস 2 দ্যাট ইজ 1, y ইকুয়ালস টু 0, আর z ইকুয়ালস টু আসবে 3 মাইনাস 1 2। দেখো মিললো কিনা, তাহলে the coordinate is (1 0). ঠিক আছে, আমরা এর পরে যখন লিনিয়ার কম্বিনেশন আরো ভালো করে শিখবো, মানে কি বলে ওটাকে রো অপারেশন শিখবো আরো ডিটেলসে, তখন এই ধরনের কোশ্চেনগুলো আরো অন্যরকম ভাবে আমরা হয়তো সলভ করব। মানে ইকুয়েশন সলভগুলোকে আমরা রো অপারেশন দিয়ে সলভ করা শিখবো। ঠিক আছে, তো ওই জিনিসগুলোকে তোমরা এখানে কিন্তু কাজে লাগাতে পারবে। এটা খুব সহজ ছিল, মানে একটু যদি উল্টো পাল্টা থাকতো তখন কিন্তু আমরা অত সহজে সলভ করতে পারতাম না। ঠিক আছে, সহজে কিন্তু সলভ করা যেত না, তখন আমাদের রো অপারেশনটাই সবচেয়ে ইজি হতো। এখানে একটা সুন্দর অর্ডার আছে, সুন্দর একটা মানে কি বলে প্যাটার্ন আছে বলে এই জিনিসটা যোগ করে দিয়ে আমরা এটা সলভ করতে পারলাম। এখানে লিখে রাখি অ্যাডিং, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দুটো করে ওয়াই দুটো করে জেড যোগ করে দিলে এখান থেকে ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট এটা সবসময় কিন্তু পসিবল হয় না। আচ্ছা, এটাকে আমি যদি রো অপারেশন দিয়ে সলভ করি তাহলে আমরা কিভাবে সলভ করতাম সেটা দেখে নাও। তাহলে solving using রো অপারেশন, তাহলে তোমার টেকনিকটা কি হয়ে যাবে জানা থেকে যাবে। হ্যাঁ, আমি যদি পরে হয়তো না করাই তো এখানেই করিয়ে দিই। তাহলে আমরা কি করব, এটাকে শুধু কোএফিসিয়েন্ট করে লিখবো, x y z এর কোএফিসিয়েন্ট 1 1 0, মানে এই জিনিসটাই বেসিক্যালি 1 1 0, আর এখানে লিখবো 1। সো বেসিক্যালি এটা 1 1 0 আর এখানে 1 হবে। ঠিক আছে, তারপরটা কি আছে, তারপরটা আসছে নিশ্চয়ই 1 0 1, তাই তো 1 0 1, এটা আসবে 3, তারপর আসবে 0 1 1 ইকুয়ালস টু এখানে আসবে 2। এইটাকে আমরা রো অপারেশন করে এই বাঁ দিকের যে 3/3 ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমাকে কাইন্ড অফ আপার ট্রায়াঙ্গুলার ফর্মে আনার চেষ্টা করতে। তো আমার প্রথম কাজ হবে এটাকে 0 করা, 1 এর নিচেরটাকে 0 করা, মানে 1 2 পজিশন 2 1 পজিশনটাকে 0 করা। তো এখানে আমি কি অপারেশন চালাবো, r2 মাইনাস r1 চালাবো। ঠিক আছে, তাহলে আমার কি আসবে 1 1 0 1 হলো, এইটা মাইনাস এটা দ্যাট ইজ 0 0 মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 0 1 3 মাইনাস 1 2 হলো, এটা 0ই আছে, সো দ্যাটস নট এ প্রবলেম। এবার হচ্ছে এইটাকে 0 করব। ঠিক আছে, কোনটাকে 0 করব বুঝতে পারছো, 2 3 3 2 পজিশনে যেটা আছে সেটাকে 0 করব। সো নেক্সট অপারেশন আমরা দেব এই দুটোকে যোগ করে দেবো r3 প্লাস r2, মানে 3 নম্বরটাকে চেঞ্জ করছি,
2 নম্বর রো এর সঙ্গে যোগ করে। তাহলে কি আসবে? তাহলে আসবে আমার 1 1 0 1 0 -1 1 2 0 0 2 4। ঠিক, দেখো এইটার ইকুইভ্যালেন্ট, দেখো এটা আপার ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। তাহলে আর কাজ শেষ। এবার তুমি সলিউশন লিখতে পারো। সো তোমার সলিউশন দেখো, এটা হচ্ছে 2 = 4, তার মানে কি 2z = 4, তার মানে 2z = 4, তার মানে আসছে z = 2। দেখো z = 2 এসেছিল আগেরটাই, z = 2 এসেছিল, মিলে গেল। আচ্ছা, এইবার দেখো 2 নম্বর ইকুয়েশন আসছে -y + z = -y + z = 2। তাহলে z এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি 2, এখানে তুমি বসিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি -y + 2 = 2, 2 2 কেটে গেল, y = 0 পেয়ে গেলাম, হলো। এবার 3 নম্বর ফার্স্ট রো থেকে আমরা পাচ্ছি x + y = 1, তার মানে y এর ভ্যালু যেহেতু 0, x = 1 পাচ্ছি, তার মানে সলিউশন আমরা পেয়ে গেলাম 1 0 2। এইভাবে আমরা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ফর্মে কনভার্ট করে আমরা কিন্তু সলিউশন করতে পারবো। যে কোনো লিনিয়ার ইকুয়েশনের সলিউশন আমরা এই টেকনিকেই কিন্তু করব, আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করে। তাহলে বোঝা গেছে টেকনিকটা? হ্যালো, টেকনিক বোঝা গেছে কি যায়নি? তো যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে আপার ট্রায়াঙ্গুলারে কনভার্ট করে। তো আমরা মোটামুটি সলভ করে নিলাম, ঠিক আছে। আর তোমাদের তাহলে তোমরা এক্সারসাইজ 7 অবধি প্র্যাকটিস করতে পারো, আর এক্সারসাইজ 6 আমরা বোধহয় আগের দিন বলেছিলাম প্র্যাকটিস করতে। হ্যাঁ, এক্সারসাইজ 6 তো আমাদের অলরেডি হয়ে গেছে, তাহলে এক্সারসাইজ 7 এ ডাইমেনশন রিলেটেড কোশ্চেন তোমরা পাবে। তো আমি নেক্সট কোশ্চেন কিন্তু ডাইমেনশন রিলেটেড অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। 15টা কোশ্চেন থাকবে ডাইমেনশন রিলেটেডই, মেনলি আমি কোশ্চেনগুলো করেছি। তোমরা এক্সারসাইজ 7টা সলভ করে দেখতে পারো, আর যদি এখান থেকে এক্সারসাইজ 7 থেকে কোনো ডাউট থাকে আমাকে জানাবে, আমি আলাদা করে সলিউশন করে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আমি হয়তো এটা ক্লাসে করাবো না, বাট তোমাদের যদি ডাউট থাকে আমি গ্রুপে কিন্তু সলিউশন পোস্ট করে দেবো। তোমরা এখান থেকে সলভ করে যদি কোনো ডাউট থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এরপরে আমরা করব কমপ্লিমেন্ট, ওই জায়গাটা আমরা করব, কোসেন্ট করব, ছোট একটা আছে, তারপরে আমরা র্যাঙ্ক ট্যাঙ্কে চলে যাব। অনেক কিছুই এবার আস্তে আস্তে আমরা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, ঠিক আছে, আজকের মতো এই অবধিই থাক। তো কেমন লাগলো ক্লাসটা? ঠিকঠাক আছে ক্লাস? ওকে।